ওকে, হ্যালো এভরিওয়ান। ব্যাংক রিটার্ন পের ব্যাংকার হব পেজের আজকের আয়োজন বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন প্রসপেক্টস চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। এই ফোকাসটি আমরা আজকে পড়ব। বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে। জাস্ট স্টে উইথ মি। আমরা এই ফোকাসটি জানার চেষ্টা করব কী কী এলিমেন্ট এখানে যুক্ত করা যেতে পারে আমাদের লেখার মধ্যে। আচ্ছা, সবার প্রথমে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করতে পারি। সেটি হচ্ছে ইউনাইটেড কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি 2021 সালে দিয়েছিল। সেটা হচ্ছে দেখি যে এলডিসি গ্র্যাজুয়েশন is not the end of development, but the beginning of a new era of strategic readiness and competitive resilience. এটা কি দিয়েছে? ইউনাইটেড কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, ওকে, ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি 2021 সালে দিয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশন ইজ নট দ্য এন্ড অফ ডেভেলপমেন্ট, যে এলডিসি উত্তরণ উন্নয়নের সমাপ্তি নয়। আপনারা চাইলে এটাই পুরো ইংরেজিতে রাখতে পারেন, তারপর চাইলে অনুবাদও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে এলডিসি উত্তরণ উন্নয়নের সমাপ্তি নয়, ওকে, ইটস নট দ্য এন্ড অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের সমাপ্তি নয়, বরং কি হচ্ছে, বাট দ্য বিগিনিং, একটা সূচনা। কিসের সূচনা? স্ট্র্যাটেজিক রেডিনেস, কৌশলগত প্রস্তুতি, এবং কম্পিটিটিভ রেজিলিয়েন্স, যে প্রতিযোগিতামূলক সক্ষমতার এক নতুন যুগের সূচনা। ওকে, তারপরে আমরা চলে যাব ইন্ট্রোডাকশনে। খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ট্রোডাকশন এখানে আমরা অ্যাড করেছি। আচ্ছা, এইভাবে মেনলি লেখা যেতে পারে। ওকে, ওয়ান্স ডিসমিসড অ্যাজ এ বটমলেস বাস্কেট ইন দ্য আফটারম্যাথ of the 1971 Liberation War, Bangladesh has since climbed steadily through sustained growth and export-led progress. যে ওয়ান্স ডিসমিসড অ্যাজ এ বটমলেস বাস্কেট, যে একসময় কি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। এটা ইউএস ফর্মার সেক্রেটারি অফ স্টেট, ওকে, তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে অভিহিত করেছিলেন এক সময়। সেটা মেনলি 1971 মুক্তিযুদ্ধের পর। যে তলাবিহীন ঝুড়ি কেন বলা হচ্ছে? যে একটা ঝুড়ি তলাবিহীন ঝুড়ি মানে যে ঝুড়িতে যাই রাখা হোক না কেন সেই ঝুড়ির ধরে রাখার ক্ষমতা থাকে না। সো বাংলাদেশের অবস্থাও ছিল সেই রকম। আমরা দেখি যে 1971 সালের মুক্তিযুদ্ধের পর দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করা হতো। সেই বাংলাদেশ ধারাবাহিক প্রবৃদ্ধি, এই যে ধারাবাহিক প্রবৃদ্ধি, স্টিডিলি সাস্টেইনড গ্রোথ, ওকে, অ্যান্ড রপ্তানি নির্ভর অগ্রগতির মধ্য দিয়ে আজ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। ঠিক আছে, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। ক্লায়েন্ট স্টেডলি, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। খুব সুন্দর একটা স্টার্টিং সেন্টেন্স। Once dismissed as a bottomless basket in the aftermath of 1971 Liberation War, Bangladesh has since climbed steadily through sustained growth and export-led progress. যে 1971 সালের মুক্তিযুদ্ধের পর যে দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করা হতো, সেই বাংলাদেশ ধারাবাহিক প্রবৃদ্ধি এবং রপ্তানি নির্ভর অগ্রগতির মধ্য দিয়ে আজ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। The country attained lower middle income status in 2015, signaling its transition from extreme poverty toward economic resilience. যেটা কিসের সিগন্যাল করছে? ট্রানজিশন ফ্রম এক্সট্রিম পোভার্টি থেকে ইকোনমিক রেজিলিয়েন্সের দিকে। যে 2015 সালে দেশটি নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন করে, যা চরম দারিদ্র্য থেকে অর্থনৈতিক সহনশীলতার দিকে যাত্রার একটি স্পষ্ট ইঙ্গিত। ওকে, ক্লিয়ার? হ্যাভিং মেড দ্য রিকুইজিট থ্রেশহোল্ড পার ক্যাপিটা ইনকাম, কী থাকবে এখানে? থাকবে পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান অ্যাসেটস, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, ওকে, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স থাকবে। এই তিনটা সূচকে ইনটু কনজিকিউটিভ ট্রাইনিয়াল রিভিউস বাংলাদেশ টুগেদার উইথ নেপাল অ্যান্ড লাওস, বাংলাদেশ কার সাথে? নেপাল এবং লাওসের সাথে, ওয়াজ ফর্মালি এন্ডোর্সড ফর গ্র্যাজুয়েশন
from the least developed country category through United Nations General Assembly Resolution. এখানে একটা রেজুলেশন আছে A/RES/76/8. ওকে, এই রেজুলেশনের মাধ্যমে উইথ গ্র্যাজুয়েশন শিডিউল ফর 24 নভেম্বর 2026, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ 2026 সালের এই বছরের 24শে নভেম্বর এলডিসি থেকে উত্তরণ লাভ করবে। সো এই সেন্টেন্সটা দেখি যে পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় যেটাকে বলা হচ্ছে কনজিকিউটিভ ট্রাইনিয়াল রিভিউস, মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মানব সম্পদ তাদের হিউম্যান অ্যাসেটস, অর্থনৈতিক ঝুঁকি সংক্রান্ত প্রয়োজনীয় সীমা অতিক্রম করার পর নেপাল ও লাওসের সাথে বাংলাদেশ ও জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন A/RES/76/8 এর মাধ্যমে স্বল্পোন্নত দেশের যে শ্রেণী এলডিসি শ্রেণী থেকে উত্তরণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে, যার কার্যকর তারিখ কত? 24শে ডিসেম্বর 2026। ওকে, তারপরে দেখি This is not a mere statistical upgrade, it is a structural transformation reflecting decades of institutional and human capital development. Okay, this is not a mere statistical upgrade. এটি নিছকই একটি পরিসংখ্যানগত statistical upgrade, যে নিছকই একটি পরিসংখ্যানগত উন্নতি নয়। ইট ইজ এ স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, এটা কি একটি গঠনমূলক স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন রিফ্লেক্টিং, যা রিফ্লেক্ট করছে, প্রতিফলন ঘটাচ্ছে ডিকেডস অফ ইনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট। ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট যে মানব সম্পদ উন্নয়নের প্রতিফলন, বরং কি হচ্ছে এটা দশকের পর দশক ধরে। ইট ইজ স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন রিফ্লেক্টিং ডেকেডস মানে দশকের পর দশক ধরে গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল অ্যান্ড মানব সম্পদ উন্নয়নের প্রতিফলন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের প্রতিফলন। ইয়েট দ্য মাইলস্টোন ক্যারিজ এ ডাবল এজ, এটার কি একটা ডাবল এজ আছে, দুই দিকেই ধার রয়েছে, সেটা অর্থ কি দ্বিমুখী দিক রয়েছে, তবে এই মাইল ফলকের একটি দ্বিমুখী দিকও রয়েছে। ইট অলসো মিনস ফরফিটিং প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস, অর্থাৎ কি বাংলাদেশকে যে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস, যে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, সেগুলো বাংলাদেশকে হারাতে হবে। কনসেশনাল ফাইন্যান্সিং, রেয়াতি অর্থায়ন হারাতে হবে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, উন্নয়ন সহায়তা যেগুলো আমরা পেতাম সেগুলো আর পাবো না। দ্যাট হ্যাভ লং আন্ডারপিন্ড বাংলাদেশ গ্রোথ স্টোরি, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করছে। ক্লিয়ার? ওকে, সো এখানে একটা কোটেশন আমরা দিতে পারি সাবেক কমার্স অ্যাডভাইজার এসকে বশিরের, যে এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জেস আর এ টাইম বোম ফ্রম দ্য প্রিভিয়াস রেজিম, যে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া একটা টাইম বোমা। ওকে, এসকে বশির সাবেক বাণিজ্য উপদেষ্টা। আচ্ছা, এবার দেখি আমরা এলডিসি যে উত্তরণ হবে, এলডিসি জিনিসটা কি, এলডিসি বলতে কি বোঝানো হচ্ছে। The term least developed countries refers to a group of nations designated by the United Nations as having the world's lowest levels of socio-economic development. LDC ভুক্ত যে দেশগুলো, তাদের স্বল্পোন্নত দেশ বলতে জাতিসংঘ কর্তৃক চিহ্নিত সেসব দেশকে বোঝায় যাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মাত্রা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। ওকে, ওয়ার্ল্ডস লোয়েস্ট লেভেল অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মাত্রা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। দ্য ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যেটাকে সিডিপি বলা হচ্ছে, দ্যাট রিভিউস দ্য এলডিসি লিস্ট এভরি 3 years, প্রত্যেক 3 বছরে তারা রিভিউ করে এগেনস্ট 3 indicators, 3টা ইন্ডিকেটর থাকবে। অ্যান্ড এ কান্ট্রি বিকামস এলিজিবল ফর গ্র্যাজুয়েশন ওয়ান্স ইট meets at least 2 of the free criteria in 2 consecutive reviews. তো খেয়াল রাখতে হবে যে এলডিসি থেকে উত্তরণের জন্য
ওকে, কী করতে হবে যে প্রথমত দেখি জাতিসংঘ উন্নয়ন কমিটি, যেটাকে সিডিপি বলা হচ্ছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। ওকে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তা প্রতি 3 বছর অন্তর 3টি সূচকের ভিত্তিতে এলডিসি তালিকা পর্যালোচনা করে। এলডিসি তালিকা তারা পর্যালোচনা করে এবং কোনো দেশ পরপর 2টি পর্যালোচনার 3টির মধ্যে অন্তত 2টি মানদণ্ড পূরণ করলে উত্তরণের যোগ্য হিসেবে তারা বিবেচিত হয়। ক্লিয়ার? যে এভরি 3 ইয়ার্স 3টা ইন্ডিকেটর থাকবে। আচ্ছা, সিডিপি রিভিউ করে এলডিসি তালিকাটি প্রত্যেক 3 বছরে এবং 3টি ইন্ডিকেটর, 3টা নির্দেশক দিয়ে। ওকে, এবং একটা কান্ট্রি তখনই এলিজিবল হবে, যোগ্য বিবেচিত হবে, যখন তারা পরপর 2টি পর্যালোচনায় 3টির মধ্যে অন্তত 2টি মানদণ্ড পূরণ করে। ওকে, এবার দেখি আমরা কী কী মানদণ্ড তারা পূরণ করে। তো সবার প্রথমে আসবে জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা থ্রেশহোল্ড। ওকে, গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা থ্রেশহোল্ড, মাথাপিছু মোট জাতীয় আয়। আচ্ছা, এটার সীমা হচ্ছে ইউএসডি 1230 ডলারের বেশি হতে হবে, 1230 ডলারের বেশি হতে হবে। ওকে, সো 1230 ডলারের বেশি হতে হবে আমাদের জিএনআই। সো জিএনআই হবে কত? 1230 প্লাস মেজার্স ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, যেটা মেজার করে, পরিমাপ করে আর্থিক সক্ষমতা এবং উৎপাদনশীলতা। তারপরে দেখি হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, এটা নাম্বার 2। হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়ন, যেটাকে মানব সম্পদ সূচক বলা হচ্ছে। এটা থ্রেশহোল্ড হচ্ছে 66-এর সমান অথবা তার চেয়ে বেশি হবে, 66-এর সমান অথবা তার চেয়ে বেশি হবে। ওকে, হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স কী কী থাকবে এটার মধ্যে, এটা কী কী ক্যাপচার করে, কী কী ধারণ করে দেখি। এডুকেশন, শিক্ষা ধারণ করবে। নিউট্রিশন, পুষ্টি। চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার। স্কুল এনরোলমেন্ট, স্কুলে ভর্তির হার তারা বিবেচনায় নেয়। তাহলে হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্সে সীমা হচ্ছে 66 বা তার বেশি। এটা ধারণ করে কী কী বিবেচনায় নেয় হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্সে? শিক্ষা, পুষ্টি, শিশু মৃত্যুর হার, স্কুলে ভর্তির হার। ওকে, খুব গুরুত্বপূর্ণ বেসিক জিনিসগুলো, যে শিক্ষা, পুষ্টি, শিশু মৃত্যুর হার এবং স্কুলে ভর্তির হার কেমন। ওকে, গেল 2 নাম্বার। এবং লাস্ট ওয়ান ইজ ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স ইভিআই। ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটা থ্রেশহোল্ড হচ্ছে 32 বা তার কম। ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স এটা ভালো জিনিস না। ওকে, মানে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, সো সমান হতে পারে, তার চেয়ে কম হতে হবে। ওকে, 32 বা তার চেয়ে কম হতে হবে। এটা অ্যাসেস করে এক্সপোজার টু এনভায়রনমেন্টাল শকস। যে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স বোঝাচ্ছে কি, যে এনভায়রনমেন্টাল যে শকস, যে পরিবেশগত যে ঝুঁকি, সেটা কীভাবে একটা দেশ সামলিয়ে নেয়। এক্সপোর্ট কনসেন্ট্রেশন কেমন, যে রপ্তানি কেন্দ্রীকরণ কেমন। অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স, দুর্যোগ সহনশীলতা মূল্যায়ন কেমন। ওকে, যে এটা সীমা 32 বা তার কম, পরিবেশগত ঝুঁকি, রপ্তানি কেন্দ্রীকরণ এবং দুর্যোগ সহনশীলতা দ্বারা মূল্যায়ন করে। 3টা জিনিস থাকবে: এনভায়রনমেন্টাল শকস, এক্সপোর্ট কনসেন্ট্রেশন অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স। সো আরেকবার আমরা দেখি যে এই 3টা সূচক, একটা হচ্ছে জিএনআই, ওকে, গ্রোস ন্যাশনাল ইনকাম, মাথাপিছু মোট জাতীয় আয়, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, মানব সম্পদ সূচক, অ্যান্ড ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। সো গ্রোস ন্যাশনাল ইনকাম এটা থাকতে হবে US ডলার 1230-এর বেশি। ওকে, 1230 ডলারের বেশি ইনকাম থাকতে হবে। মাথাপিছু জাতীয় আয়, এটা কী কী মেজার করে? এটা মেজার করবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, যে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কেমন। ওকে, নাম্বার 2 হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, মানব সম্পদ সূচক, সেটি কেমন, সেটি কী কী মেজার করবে?
ওকে, সেটা থ্রেশহোল্ড হচ্ছে 66, মানব সম্পদ সূচকের থ্রেশহোল্ড 66 বা তার বেশি, 66 বা তার বেশি থাকতে হবে। এটা মেজার করবে এডুকেশন, শিক্ষা, নিউট্রিশন, পুষ্টি, চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার, অ্যান্ড স্কুল এনরোলমেন্ট, শিশুর স্কুলে ভর্তির হারটি কেমন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটার থ্রেশহোল্ড থাকবে 32 বা তার কম। ওকে, যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এটা অ্যাসেস করে, পরিমাপ করে এক্সপোজার টু ইকোনমিক, এক্সপোজার টু এনভায়রনমেন্টাল শকস, যে পরিবেশগত ঝুঁকিতে একটি দেশ কীরকমভাবে পদক্ষেপ নিচ্ছে। তাদের এক্সপোর্ট কনসেন্ট্রেশন কেমন, রপ্তানি কেমন, কী কী পণ্য রপ্তানি করে, রপ্তানির হার কেমন। অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স, যে দুর্যোগ সহনশীলতা তাদের কেমন। ওকে, নেক্সট বাংলাদেশ গ্র্যাজুয়েশনস পারফরমেন্স, যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, এটা আমরা একটু দেখি। আচ্ছা, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশ ফার্স্ট কোয়ালিফাইড ফর গ্র্যাজুয়েশন ইন 2018 রিভিউ, 2018 সালে রিভিউয়ে বাংলাদেশ পাশ করেছে। 2018 সালের পর্যালোচনার পর প্রথমবারের মতো উত্তরণের যোগ্য বিবেচিত হয় 2018 সালে। তাহলে তার পরবর্তীতে রিকনফার্ম ইটস এলিজিবিলিটি ইন 2021, তারপর 2021 সালে, অ্যান্ড ফাইনালি 2026 সালে এটা এলডিসি থেকে বের হয়ে যাবে। ওকে, সো এটা আমরা একটু দেখে নিই 2018 এবং 2021-এর কী কী বিবেচনাগুলো রয়েছে। বাংলা ইংলিশ দুটোই থাকতেছে। ওকে, ফাইন। আচ্ছা, এখানে কী কী বলা হচ্ছে একটু দেখে নেই। যে থ্রেশহোল্ড, জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকামের থ্রেশহোল্ড 1230, সেটা 2018-তে আমাদের রয়েছে 1274, 2021-এ আমাদের $1827 হয়ে গেছে, অনেক বেশি। হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, মানব সম্পদ সূচকে 66 বা তার বেশি থাকতে হবে। আমাদের 2018-তে ছিল 73.2, 2021-এ ছিল 75.3। ওকে, ভালো একটা পরিমাণ রয়েছে। অ্যান্ড ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, ওকে, 32 বা তার কম থাকতে হবে। 2018-তে আমাদের রয়েছে 25, 32-এর কম। তারপরে আবার সেটা একটু বেড়ে গিয়েছিল 2021 সালে, সেটা 27.27। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। থ্রেশহোল্ডটা তো আমাদের মনে থাকবে যে জিএনআই হচ্ছে 1230, সেটা আমাদের 2018 সালে হয়েছে 1274, 2018 সালে 1274, তারপরে 2021 সালে সেটা হচ্ছে 1827। ওকে, 1827। আচ্ছা, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, মানব সম্পদ সূচক 66-র বেশি থাকতে হবে। আমাদের আছে 73, তারপরে রয়েছে 75, 73, তারপর 75.3। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 32 বা তার কম থাকতে হবে। আমাদের রয়েছে 25, 25.2 2018-তে, এবং 2021-এ 27.27, 27.27। ওকে, সো এটা কিন্তু সোর্স দিতে হবে, ইউনাইটেড নেশন সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ট্রাইএনিয়াল রিভিউজ 2018 থেকে 21-এর, অথবা বিবিএসও দেওয়া যাবে। আচ্ছা, পরবর্তী দেখি এবার প্রসপেক্টস, যে এলডিসি উত্তরণের যে সম্ভাবনা এবং সুবিধা কী। এলডিসি থেকে উত্তরণ করলে আমাদের কী কী সম্ভাবনা তৈরি হবে, কী কী সুবিধা তৈরি হবে, সেটা আমরা একটু দেখি। এখানে আমরা একটা কোটেশন দিতে পারি। মার্সি টেম্বনের, ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ ছিলেন মার্সি টেম্বন। ওকে, তিনি বলছেন কি, পোস্ট এলডিসি বাংলাদেশ হ্যাজ দ্য পোটেনশিয়াল টু এমার্জ অ্যাজ এ রিজিওনাল হাব ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিজিটাল ট্রেড। যে উত্তরণ পরবর্তী বাংলাদেশ পোস্ট এলডিসি, তাহলে উত্তরণ পরবর্তী বাংলাদেশ উৎপাদন এবং ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন অ্যান্ড ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে একটি আঞ্চলিক হাব হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রাখে। হ্যাজ দ্য পোটেনশিয়াল টু এমার্জ, আবির্ভূত হওয়ার যে সম্ভাবনা সেটা আছে বাংলাদেশে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটি কোটেশন। মার্সি টেম্বন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, তিনি বলছেন যে পোস্ট এলডিসি বাংলাদেশ হ্যাজ দ্য পোটেনশিয়াল টু এমার্জ অ্যাজ এ রিজিওনাল হাব ফর ম্যানুফ্যাকচারিং, উৎপাদন অ্যান্ড ডিজিটাল ট্রেড, ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে একটি আঞ্চলিক হাব হিসেবে কাজ করতে পারে।
আচ্ছা, খেয়াল রাখতে হবে এই যে উৎপাদন, একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কিন্তু উৎপাদনটা খুব নেসেসারি। অ্যান্ড ডিজিটাল বাণিজ্য, বর্তমান যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে আমাদের ডিজিটাল ট্রেডও কিন্তু যুক্ত হচ্ছে। ওকে, আচ্ছা দেখি এবার আমরা কী কী সুবিধা পাবো, যে এলডিসি উত্তরণের যে সম্ভাবনা বা সুবিধা কী কী পাচ্ছি। ইমপ্রুভড সভারেন ক্রেডিট রেটিং, খেয়াল করি যে উন্নত সার্বভৌম ঋণ মান, ইমপ্রুভড সভারেন ক্রেডিট রেটিং, উন্নত সার্বভৌম ঋণ মান। যে বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে, যেমন এখানে মুডিস বা ফিস, এই যে ঋণ মান নির্দেশক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মুডি বা ফিস, এই যে প্রতিষ্ঠানগুলো মে আপগ্রেড বাংলাদেশ রেটিং। ওকে, যে বাংলাদেশের যে রেটিং, বাংলাদেশের ঋণ মান তারা উন্নীত করতে পারে। ওকে, যে মুডি বা ফিস যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, মুডি বা ফিস বাংলাদেশের ঋণ মান উন্নতি করতে পারে। এর কারণে আমাদের কী হবে, লোয়ারিং বরোয়িং কস্ট, আমাদের যে ঋণ গ্রহণের খরচ তা কমে যাবে। সো ক্রেডিট রেটিং যদি বাড়ে, তাহলে আমাদের ঋণ নেওয়ার ক্ষমতা বাড়ছে, তার মানে আমরা খুব আমাদের ঋণ গ্রহণের খরচটাও কমে আসবে। ওকে, এটা নাম্বার 1। তারপরে বলা হচ্ছে হায়ার এফডিআই ইনফ্লো, অর্থাৎ যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু বাড়বে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার থ্রু জয়েন্ট ভেঞ্চার্স উইথ ডেভেলপড ইকোনমিজ, যে উন্নত দেশগুলোর সাথে যে জয়েন্ট ভেঞ্চার, যে যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, যেটাকে আমরা ফরেক্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলছি, সেটা বৃদ্ধি পাবে। সো 1 নাম্বার গেল যে ইমপ্রুভড সভারেন ক্রেডিট রেটিং। নাম্বার 2 হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে এবং টেকনোলজি ট্রান্সফারের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগগুলো কিন্তু কী হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, নাম্বার 3 নাম্বারটা হচ্ছে ডিপার ইন্টিগ্রেশন ইন্টু গ্লোবাল ভ্যালু চেইনস, জিভিসি, গ্লোবাল ভ্যালু চেইনস, বৈশ্বিক মূল্য শৃঙ্খলে আমরা গভীরভাবে কী করতে পারবো, একীভূতকরণ করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো, যেটা আমাদের ইনেবল করবে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবে বিয়ন্ড লো ভ্যালু ম্যানুফ্যাকচারিং। ওকে, যা নিম্ন মূল্যের উৎপাদনের বাইরে রপ্তানি বহুমুখীকরণে আমাদের কী করতে পারবে, সাহায্য করতে পারবে। সো আমাদের ডিপার ইন্টিগ্রেশন ইন্টু গ্লোবাল ভ্যালু চেইনস, যে বৈশ্বিক মূল্য শৃঙ্খলে গভীরতর একীভূতকরণ হবে, যা নিম্ন মূল্যের উৎপাদনের বাইরে রপ্তানি বহুমুখীকরণে সহায়ক হবে। সো দিস ইজ নাম্বার 3। নাম্বার 4, ডাইভার্সিফিকেশন অপরচুনিটি ইন্টু ফার্মাসিউটিক্যালস। কী আমরা রপ্তানি করতে পারবো, ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো প্রসেসিং, লেদার অ্যান্ড আইসিটি, সাপোর্টেড বাই WTO's এইড ফর ট্রেড ইনিশিয়েটিভ। ওকে, কী পয়েন্ট আমরা পেয়েছি, যে ওষুধ শিল্প, ফার্মাসিউটিক্যালস, এগ্রো প্রসেসিং, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, লেদার অ্যান্ড আইসিটি, চামড়া ও তথ্য প্রযুক্তি। ওকে, লেদার অ্যান্ড আইসিটি, চামড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বহুমুখীকরণের আমাদের সুযোগ বৃদ্ধি পাবে, যা WTO'r এইড ফর ট্রেড উদ্যোগ দ্বারা সমর্থিত। WTO'r একটা উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগটা হচ্ছে এইড ফর ট্রেড। ওকে, উদ্যোগ দ্বারা তারা সমর্থিত। সো ডাইভার্সিফিকেশন অপরচুনিটির মধ্যে ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো প্রসেসিং, কৃষিপণ্য রপ্তানিকরণ, লেদার, নাম্বার 3 and 4 আইসিটি পণ্য আমরা রপ্তানি করতে পারবো। আর নাম্বার 5 বলা হচ্ছে এনহ্যান্সড গ্লোবাল রিকগনিশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, স্ট্রেংথেনিং ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। যে এনহ্যান্সড গ্লোবাল রিকগনিশন, যে বর্ধিত এনহ্যান্সড গ্লোবাল রিকগনিশন, যে আমাদের আমাদের একটা স্বীকৃতি আসবে, স্বীকৃতি আছে অবশ্যই, সেটা আরও বৃদ্ধি পাবে, এনহ্যান্সড হবে, আরও বৃদ্ধি পাবে। অ্যান্ড ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হিসেবেও কাজ করবে, যা কূটনৈতিক পুঁজি হিসেবে কাজ করবে। এই
যে আমাদের এলডিসি থেকে আমরা যখন বের হয়ে যাব, ডেভেলপিং কান্ট্রিতে যুক্ত হব, তখন আমরা বাণিজ্য, পর্যটন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও একটা শক্তিশালী অবস্থান অর্জন করব। ঠিক আছে? সো যে কোনো দেশ, যে কোনো ডেভেলপড কান্ট্রি এলডিসি দেশের চেয়ে ডেভেলপিং কান্ট্রির সাথে কাজ করতে বেশি আগ্রহী। ওকে, আচ্ছা, ওকে, বলা হচ্ছে যে এনহ্যান্সড গ্লোবাল রিকগনিশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, স্ট্রেংথেনিং ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যে বর্ধিত এবং বৈশ্বিক স্বীকৃতি এবং কূটনৈতিক যে পুঁজি রয়েছে। ওকে, সো এনহ্যান্সড গ্লোবাল রিকগনিশন এটা আমরা দেখলাম। তারপরে দেখি গ্রেটার নেগোশিয়েটিং পাওয়ার। সো আমরা যখন এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যাব, তখন আমাদের একটা গ্রেটার নেগোশিয়েটিং পাওয়ার ডেভেলপ করবে। ওকে, গ্রেটার নেগোশিয়েটিং পাওয়ার ডেভেলপ করবে, যে অভিবাসীদের দর কষাকষির আমাদের একটা সক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, কোথায়? সেটা মাইগ্রেন্ট লেবার ওয়ার্কার্স, যে অভিবাসীদের শ্রমবাজারে। রেমিটেন্সেস অলরেডি কন্ট্রিবিউটেড 5.7% অফ জিডিপি ইন ফিজিক্যাল ইয়ার 2023। এটা একটু ব্যাক ইনফরমেশন। তারপরও রেমিটেন্স মোটামুটি 6-7% মতো আমাদের জিডিপিতে অবদান রাখে। ওকে, আর এক্সপেক্টেড টু রাইজ ফার্দার। যখন আমরা নেগোশিয়েটিং পাওয়ার আমাদের ডেভেলপ করবে, তখন আমাদের রেমিটেন্সও কিন্তু বৃদ্ধি পাবে। যে রেমিটেন্স ইতিমধ্যে জিডিপির 5.7% অবদান রেখেছে। ওকে, তারপরে দেখি কন্টিনিউড ট্রানজিশনাল সাপোর্ট from UNTACD, WTO and the World Bank for 3 to 5 years under the United Nations Smooth Transition Strategy, including duty-free, quota-free access to the European Union under GSP Plus for up to 3 years post-graduation. So post-graduationের পর আমরা কিছু সুবিধা পাবো, which is continued transitional support from UNTACD, WTO and World Bank। 3 থেকে 5 বছর আমরা একটা সুবিধা পাবো। এটাকে ইউনাইটেড নেশন স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলা হচ্ছে, STS। ওকে, UNTACD, WTO এবং বিশ্ব ব্যাংকে 3 থেকে 5 বছর ধরে চলমান সহায়তা এবং উত্তরণ পরবর্তী 3 বছর পর্যন্ত। আচ্ছা, এবং উত্তরণ পরবর্তী 3 বছর পর্যন্ত আমরা ইউরোপীয় ইউনিয়নে GSP প্লাস স্কিমের আওতায় ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাবো, কিন্তু ইনক্লুডিং ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস টু দ্য ইউরোপীয় ইউনিয়ন আন্ডার জিএসপি প্লাস ফর আপ টু 3 years পোস্ট গ্র্যাজুয়েশন। অর্থাৎ 2026 সালে আমরা যদি গ্র্যাজুয়েটেড হয়ে যাই, তাহলে 2029 পর্যন্ত আমরা একটা সুবিধা পাবো। ওকে, যেটা হচ্ছে জিএসপি প্লাসের আন্ডারে। তারপরে দেখি, ওকে, নাম্বার 8, যে ফ্রিডম টু সাইন নিউ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস, যেটাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলা হচ্ছে, এগুলো স্বাক্ষর করার জন্য বা চুক্তি করার জন্য আমাদের একটা ফ্রিডম থাকবে, আমাদের একটা স্বাধীনতা চলে আসবে। অ্যান্ড প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার জন্য কিন্তু আমাদের একটা স্বাধীনতা চলে আসবে। উইথ সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা, যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাথে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, যেটাকে পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বলা হচ্ছে, এগুলো স্বাক্ষরের স্বাধীনতা আমরা অর্জন করব। ওকে, সো আমরা এক নজরে দেখে নেই আমরা কী কী সুবিধা পাচ্ছি। যখন আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হব, আমরা সুবিধা পাবো, উন্নত আমাদের ঋণ মান বৃদ্ধি পাবে, ঋণ গ্রহণের খরচ কমবে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, আমাদের গ্লোবাল ভ্যালু চেনে আমাদের একটা ইন্টিগ্রেশন, একীভূতকরণ থাকবে। ঠিক আছে, এটা আমাদের রপ্তানি বহুমুখীকরণে সহায়তা করবে। এছাড়া যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, পণ্য বহুমুখীকরণ বা রপ্তানি বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে। এগুলোর মধ্যে ওষুধ শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, চামড়া এবং তথ্য প্রযুক্তি, এগুলো আমরা কী করতে পারবো? এক্সপোর্ট করতে পারবো WTOর 8 ফর ট্রেডের আন্ডারে। তারপর যদি দেখি, আমাদের
ওকে, আমাদের হচ্ছে গ্লোবাল রিকগনিশন, ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বাড়বে। ওকে, গ্লোবাল বৈশ্বিক স্বীকৃতি আমাদের বাড়বে। অভিবাসী শ্রম বাজারে আমাদের দর কষাকষির পাওয়ার সুযোগ বাড়বে এবং জাতিসংঘের স্মার্ট ট্রানজিশন স্ট্র্যাটেজির আওতায় আমরা কিছু সুযোগ সুবিধা পাবো, যে 3 থেকে 5 বছরের এর একটা ট্রানজিশনাল সাপোর্ট পাবো এবং ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস আপ টু 3 ইয়ার্স পাবো পোস্ট গ্র্যাজুয়েশনের পর। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সাথে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাথে আমরা এই যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এবং এফটিএ, যেটাকে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এগুলো করার চুক্তি স্বাক্ষর করার স্বাধীনতা লাভ করব। এবার দেখি এলডিসি উত্তরণ সংক্রান্ত আমাদের কী কী চ্যালেঞ্জ ফেস করা লাগতে পারে। এখানে আমরা একটা কোয়েশ্চেন পাবো যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, যেটাকে সিপিডি বলা হচ্ছে। এখানে প্রফেসর মোস্তাফিজুর রহমান, ইনি সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন এক্সিকিউটিভ। তিনি বলছেন, গ্র্যাজুয়েশন উইদাউট প্রিপারেশন ক্যান বি এ ট্র্যাপ রাদার দ্যান এ ট্রায়াম্প। গ্র্যাজুয়েশন উইদাউট প্রিপারেশন ছাড়া, প্রস্তুতি ছাড়া আমাদের যে উত্তরণ, এটা একটা ট্র্যাপ, ফাঁদ হতে পারে, রাদার দ্যান এ ট্রায়াম্প। এই প্রস্তুতি ছাড়া উত্তরণ বিজয়ের বদলে একটি ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। কে বলছেন? অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলছেন, সিপিডি থেকে। আচ্ছা, সো আমাদের কি চ্যালেঞ্জগুলো দেখে নিই। যে চ্যালেঞ্জ হচ্ছে লস অফ ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস। লস অফ ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আমরা হারিয়ে ফেলবো। দ্য সিঙ্গল গ্রেটেস্ট রিস্ক ইজ দ্য এরোশন অফ ট্রেড প্রিফারেন্সেস। কি সেটা? দ্য আরএমজি সেক্টর অ্যালন অ্যাকাউন্টস ফর 85 to 90% অফ দ্য এক্সপোর্টস। যে আরএমজি আমাদের যে রপ্তানি হয় তার 85 থেকে 90% কিন্তু আরএমজি সেক্টর। ঠিক আছে। অ্যান্ড রিলাইজ হেভিলি অন ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস টু ডেভেলপ কান্ট্রি মার্কেটস। সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে যে বাণিজ্য সুবিধা হ্রাস পাওয়া। দ্য এরোশন অফ ট্রেড প্রেফারেন্সেস। মোট রপ্তানির 85 থেকে 90% আসে কোথায় থেকে? আরএমজি খাত থেকে, যা উন্নত দেশগুলোর বাজারে ডিউটি ফ্রি, কোটা ফ্রি প্রবেশাধিকারের ওপর ব্যাপক নির্ভরশীল। সো আমাদের যে রপ্তানির 85 থেকে 90% আসে, এটা কি উন্নত দেশের বাজারে ডিউটি ফ্রি, কোটা ফ্রি প্রবেশ অধিকার যেটা থাকে, যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস, এটার কারণে কিন্তু আমাদের আরএমজি সেক্টরটা এত রপ্তানি করতে পারে এবং একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের এখানে আসে। ওকে, লুজিং দ্য ইউরোপীয় ইউনিয়নস এভরিথিং বাট আর্মস ফ্যাসিলিটি কুড ইম্পোজ ট্যারিফস অ্যাজ হাই অ্যাজ 9 to 12% ইন দ্য ইউরোপীয় ইউনিয়ন। যে আমরা ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস যে একটা সুবিধা ভোগ করি, সেটা হারিয়ে ফেলতে পারি। সেটা হারিয়ে ফেলার কারণে কী হবে? কুড ইম্পোজ ট্যারিফস অ্যাজ হাই অ্যাজ 9 to 12% ইন দ্য ইউরোপীয় ইউনিয়ন। যে ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস সুবিধা হারালে আমাদের ইউরোপীয় ইউনিয়নে 9 থেকে 12% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। অ্যান্ড রেটস ভেরি শার্পলি অ্যাক্রস আদার মার্কেটস। এবং বিভিন্ন বাজারে শুল্ক হার ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন যে প্রবলেম, আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেসটা হারিয়ে ফেলবো। ওকে, ঠিক আছে, যে লস অফ ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস আমরা হারাচ্ছি। আচ্ছা, এখানে মোটামুটি পসিবল একটা পোস্ট গ্রাজুয়েশন ট্যারিফ আমরা দেখতে পারি, একটা আইডিয়া পেতে পারি যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস হারানোর পর আমাদের কীরকম ট্যারিফ আসতে পারে। সো ইউরোপীয় ইউনিয়ন থেকে 12% আসতে পারে, ইউনাইটেড কিংডম থেকে 11.5%, কানাডা থেকে 16%, ইন্ডিয়া থেকে 20%, জাপান থেকে 9%, চায়না থেকে 6.7%। একটা পসিবল আর কি পোস্ট গ্রাজুয়েশন ট্যারিফ। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখি যে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে লস অফ কনসেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স। অ্যাজ অ্যান এলডিসি, বাংলাদেশ কারেন্টলি এনজয়স কনসেশনাল ফাইন্যান্স। একটা রেয়াতি সুবিধা লাভ করে, অ্যাকচুয়ালি বাংলাদেশ সুবিধা ভোগ করে, রেয়াতি অর্থায়ন পেয়ে থাকে ফ্রম মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস। যে এলডিসি হিসেবে বাংলাদেশ বর্তমানে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো থেকে রেয়াতি অর্থায়ন পেয়ে থাকে। পোস্ট গ্রাজুয়েশন, এ শিফট টুয়ার্ড মার্কেট বেসড borrowing will raise financial cost and could strain debt sustainability. যে পোস্ট গ্রাজুয়েশন উত্তরণের পর
এ শিফট টুয়ার্ড মার্কেট বেসড বরোয়িং, যে উত্তরণের পর বাজার ভিত্তিক ঋণের দিকে ঝুঁকতে হলে ঝুঁকতে হলে অর্থায়নের খরচ কী হবে, বাড়বে। উইল রেইজ, আচ্ছা, মার্কেট বেসড বরোয়িং উইল রেইজ ফিনান্সিয়াল কস্ট, যে অর্থায়নের খরচ বাড়বে এবং সেটা কী করতে পারে, কুড স্ট্রেন ডেট সাস্টেনেবিলিটি, এবং তা ঋণের স্থায়িত্ব ঝুঁকিতে পড়তে পারে সো লস অফ কনসেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স, রেয়াতি উন্নয়ন অর্থায়ন আমরা হারিয়ে ফেলবো। 3 নম্বর পয়েন্ট যদি দেখি, যে লস অফ ক্লাইমেট ফাইন্যান্স, যে অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্লাইমেট ভালনারেবল নেশনস, বাংলাদেশ ডিপেন্ড অন এলডিসি স্পেসিফিক ক্লাইমেট ফান্ডস, such as the Green Climate Fund GCF and the LDC Fund, যে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে তার অর্থনৈতিক পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা অন্তর্ভুক্ত করতে হয়। যার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড এবং এলডিসি ফান্ডের মতো এলডিসি নির্দিষ্ট তহবিলের ওপর নির্ভর করতে হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড ও এলডিসি ফান্ডের মতো এলডিসি নির্দিষ্ট তহবিলের ওপর তাকে নির্ভর করতে হয়। উত্তরণের ফলে আচ্ছা কী হচ্ছে, গ্র্যাজুয়েশন মে রিডিউস দিস অ্যাক্সেস প্রিসাইসলি অ্যাজ ক্লাইমেট রেজিলিয়েন্স নিডস ইন্টেন্সিটি হতে পারে। আচ্ছা, উত্তরণের ফলে এই সহায়তা হ্রাস পেতে পারে ঠিক যখন জলবায়ু সহনশীলতার প্রয়োজন ক্রমশ তীব্র হচ্ছে। ক্লাইমেট রেজিলিয়েন্স নিডস ইন্টেন্সিটি। তো লস অফ ক্লাইমেট ফাইন্যান্স হবে। অ্যান্ড নাম্বার 4, WTO সুবিধা হারানো, লস অফ WTO ফ্লেক্সিবিলিটিস, কী সেটা, বাংলাদেশ কারেন্টলি বেনিফিটস ফ্রম WTO এক্সামশনস ইনক্লুডিং দ্য ট্রিপস ওয়েভার অ্যান্ড স্পেশাল সাবসিডি ডিসিপ্লিনস, বাংলাদেশ বর্তমানে ট্রিপস মৌকুফ ও বিশেষ ভর্তুকি সংক্রান্ত ছাড়সহ বেশ কিছু WTO বাধ্যবাধকতা থেকে অব্যাহতি ভোগ করে। কী সেটা, দেয়ার উইথড্রয়াল with raised barriers for the pharmaceuticals and technology sector could push up medicine prices domestically. their withdrawal, যে তাদের উত্তরণের পর কী হবে, এইসব সুবিধা প্রত্যাহারের ফলে ওষুধ এবং প্রযুক্তি খাতে, তাহলে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড টেকনোলজি সেক্টরস কী হবে, খাতে বাধা বাড়বে এবং দেশে ওষুধের দাম বেড়ে যেতে পারে। According to UNTACD estimates, Bangladesh may lose $7 to 10 billion worth of export earnings annually. বাংলাদেশ আনট্যাক্টের হিসাব অনুযায়ী বাংলাদেশ বার্ষিক 7 থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি আয় হারাতে পারে। 7 থেকে 10 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং আমরা হারাতে পারবো, হারাতে পারি আর কি। অ্যাকর্ডিং টু আনট্যাক্ট এস্টিমেটস। তারপর হতে পারে যে ম্যাক্রো ইকোনমিক কমপ্লায়েন্স প্রেশার্স, সামষ্টিক অর্থনৈতিক ও সমিতি সংক্রান্ত চাপ কী হতে পারে, এক্সিস্টিং ভালনারেবিলিটিস, কী আমাদের সমস্যা রয়েছে, আমাদের সমস্যা রয়েছে, ফরেক্স রিজার্ভ ডেপ্লিশন রয়েছে, আমাদের ইনফ্লেশন রয়েছে, আমাদের রয়েছে রেমিটেন্স লিকেজ থ্রু ইনফর্মাল চ্যানেল, যেটাকে হুন্ডি বলা হচ্ছে, রেইজিং নন পারফর্মিং লোন দিন দিন বাড়ছে। এইগুলো হচ্ছে আমাদের এক্সিস্টিং ভালনারেবিলিটিস। ফরেক্স রিজার্ভ ডেপ্লেশন, ইনফ্লেশন, রেমিটেন্স লিকেজ থ্রু ইনফর্মাল হুন্ডি, রাইজিং নন পারফর্মিং লোন কুড বি অ্যাম্পলিফাইড বাই পোস্ট গ্র্যাজুয়েশন শকস, যে বিদ্যমান দুর্বলতা কী সেটা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, মূল্যস্ফীতি, হুন্ডির মাধ্যমে রেমিটেন্স চলে যাচ্ছে, রেমিটেন্স হারিয়ে যাচ্ছে, অ্যান্ড ক্রমবর্ধমান খেলাপি ঋণ উত্তরণ পরবর্তী ধাক্কার ফলে আরও বৃদ্ধি পেতে পারে। কুড বি অ্যাম্পলিফাইড, বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ উইল অলসো নিড টু রাটিফাই অ্যান্ড ট্রান্সপারেন্টলি ইমপ্লিমেন্ট ILO কনভেনশনস অন লেবার রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস, could comply with the 27 international conventions required for European Union GSP Plus eligibility. বলা হচ্ছে যে বাংলাদেশকে শ্রম অধিকার ও মানবাধিকার সংক্রান্ত ILO কনভেনশন, যে বাংলাদেশ উইল অলসো নিড টু রাটিফাই, এগুলো কী করতে হবে,
অনুমোদন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। র্যাটিফাই অ্যান্ড ট্রান্সপারেন্টলি ইমপ্লিমেন্ট, স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে। ওকে, র্যাটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে আইএলও কনভেনশনস। ওকে, আইএলও কনভেনশনস অন লেবার রাইটস, মানবাধিকার, ওকে শ্রম অধিকার, আচ্ছা লেবার রাইটস, যে শ্রম অধিকার এবং হিউম্যান রাইটস মানবাধিকার সংক্রান্ত যে আইএলও কনভেনশনগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। অ্যান্ড কমপ্লাই উইথ দ্য 27 ইন্টারন্যাশনাল কনভেনশনস, এবং মেনে চলতে হবে কি 27টি আন্তর্জাতিক কনভেনশন মেনে চলতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি এবার ওয়ে ফরওয়ার্ড চ্যালেঞ্জেস। আমরা দেখলাম সুবিধা, দেখলাম এলডিসি উত্তরণ হলে আমাদের কী কী সুবিধা ভোগ করবো, আমাদের কি চ্যালেঞ্জ দেখলাম, কী কী চ্যালেঞ্জ, আমাদের 5টা চ্যালেঞ্জ। আচ্ছা, চ্যালেঞ্জগুলো একবার দেখি এক নজরে। আচ্ছা, 5টা চ্যালেঞ্জ। সবার প্রথমে যে আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস হারাবো। ওকে, তারপরে হচ্ছে লস অফ কনসেশনাল ডেভেলপমেন্ট, উন্নয়ন অর্থায়ন যেটা হারাতে পারি, কী কী সেটা, বিভিন্ন ফাইন্যান্সিং, কনসেশনাল ফাইন্যান্সিং আমরা হারাবো। ওকে, আমাদেরকে মার্কেট বেসড বড়োয়িংয়ের দিকে যেতে হবে। উত্তরণ পর বাজার ভিত্তিক ঋণের দিকে আমাদেরকে ঝুঁকতে হবে। বাজার ভিত্তিক ঋণ যেটা কিন্তু উচ্চ সুদে নিতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা ক্লাইমেট ফাইন্যান্সিং হারাবো, জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড অথবা এলডিসি ফান্ড, এগুলো আমরা হারিয়ে ফেলবো। ওকে, নেক্সট আমাদের ডাব্লিউটিও যে সুবিধা রয়েছে, ডাব্লিউটিও এক্সামশনস, সেগুলো আমরা হারিয়ে ফেলবো। ডাব্লিউটিও এক্সামশনসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রিপস ওয়েভার। ওকে, ট্রিপস ওয়েভার বলতে বোঝাচ্ছে মেধাস্বত্ব ছাড়। যে আমাদের ডোমেস্টিক্যালি যে আমরা ওষুধগুলো রপ্তানি করি, এই ওষুধগুলোর প্যাটেন্ট কোনো না কোনো দেশের কাছে আছে, কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। তো এলডিসি ভুক্ত হওয়ার কারণে আমাদেরকে সেই প্যাটেন্ট ফলো করতে হয় না, আমরা সেখানে কনসেশন পাই, আমরা সেখানে ওয়েভার পাই। ওকে, কিন্তু যখন আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাব তখন আমাদের সেই প্যাটার্নগুলো কী করতে হবে, কিনে পারচেস করতে হবে বা একটা লিগ্যাল প্রসিজার ফলো করতে হবে। এতে আমাদের 7 থেকে 10 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং কী হয়ে যাবে, হারিয়ে ফেলবো আমরা। ওকে, আচ্ছা, তারপরে ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড কমপ্লায়েন্স প্রেশার। যে ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড কমপ্লায়েন্স প্রেশার, যে সামষ্টিক অর্থনীতির কথা যদি বলি, আমাদের বাংলাদেশে বর্তমানে কি এক্সিস্টিং ভালনারেবিলিটিস রয়েছে, কিছু বিদ্যমান দুর্বলতা রয়েছে। যেমন আমাদের রিজার্ভ কম, আমাদের রেমিটেন্স আসছে না, আমরা হুন্ডির মাধ্যমে আমাদের রেমিটেন্স হারিয়ে ফেলছি। এছাড়া আমাদের বিদ্যমান যে ইনফ্লেশন তো রয়েছেই, মূল্যস্ফীতি তো রয়েছেই, পাশাপাশি এনপিএল, নন পারফর্মিং লোন, যা বর্তমানে গত 35 থেকে 37%। অর্থাৎ বলা যায় যে 3 টাকা লোনে ওকে 3 টাকা লোন যদি আমি দিয়ে থাকি, তার 1 টাকায় কী হয়ে যাচ্ছে, 1 টাকায় নন পারফর্মিং লোন হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এছাড়া এই ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড কমপ্লায়েন্স প্রেশারের মধ্যে আমাদেরকে আবার কিছু পদক্ষেপও কী আমাদের কিছু ফলো করতে হবে। আইএলও কনভেনশন, লেবার রাইটস, হিউম্যান রাইটস, এগুলো আর কঠোরভাবে আমাদেরকে ফলো করতে হবে, যেটা এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে আমাদের তত জোরালোভাবে ফলো করতে হয় না। ঠিক আছে, এবার দেখি আমরা ওয়ে ফরওয়ার্ড, আমাদের কী করণীয় রয়েছে এই জায়গাতে। যে develop and implement a dedicated coordinated LDC graduation implementation task force involving government, private sector and developing partners. ওকে, সর্বপ্রথম 1 নম্বর পয়েন্টটা দেখি, যে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট এ ডেডিকেটেড, যে আচ্ছা কোঅর্ডিনেটেড এলডিসি গ্রাজুয়েশন ইমপ্লিমেন্টেড টাস্ক ফোর্স ইনভলভিং, কাদেরকে ইনভলভ করবো, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, বেসরকারি খাত, অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স, এবং উন্নয়ন সহযোগীদের আমরা সমন্বয়ে কী করবো, একটি নিবেদিত একটু এলডিসি গ্র্যাজুয়েশন ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স আমরা গঠন করব। ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্টেড ডেডিকেটেড একদম, যা এলডিসি গ্র্যাজুয়েশন ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স নামে পরিচিত হবে। এলডিসি গ্র্যাজুয়েশন ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স নামে পরিচিত হবে, সরকারি, বেসরকারি বা উন্নয়ন সহযোগীদের নিয়ে। ওকে, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ হবে pursue diplomatic efforts to secure European Union GSP Plus inclusion through legal and institutional reform. যে pursue diplomatic efforts, যা আমাদের আইনি এবং লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম, যে আইনি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আমরা ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস অন্তর্ভুক্তি
নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা আমরা চালাবো। পারসু ডিপ্লোম্যাটিক এফোর্টস টু সিকিউর ইউরোপীয় ইউনিয়ন জিএসপি প্লাস ইনক্লুশন। নাম্বার থ্রি হচ্ছে এক্সিলারেট এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন্টু আইসিটি রয়েছে, লেদার রয়েছে, অ্যাগ্রো প্রসেসিং যেমন জুট রয়েছে, ফার্মাসিউটিক্যালস রয়েছে, বায়োটেক রয়েছে, ঠিক আছে। এই যে এগুলো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, রিডিউসিং আরএমজি ওভার ডিপেন্ডেন্স। যে তথ্য প্রযুক্তি, চামড়া, পাট, ওষুধ এবং বায়োটেক খাতে আমাদের রপ্তানি বহুমুখীকরণ ত্বরান্বিত করতে হবে, অ্যাক্সেলারেট করতে হবে। ওকে, করে আরএমজি নির্ভরতা আমাদের কমাতে হবে। আরএমজি নির্ভরতা আমাদের অবশ্যই কমাইতে হবে, যেহেতু আমাদের রেমিটেন্সের আমাদের যে বৈদেশিক মুদ্রা উপার্জন, যার 85 থেকে 90% আসে এটা আরএমজির মাধ্যমে। সো আমাদের কিন্তু আরএমজি নির্ভরতা কমাতে হবে। আচ্ছা, নাম্বার 4, এক্সপ্যান্ড এফটিএ পিটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এই যে ইন্ডিয়ার সাথে আবার সেফা, চায়না বিমস্টেক, আইওরা অ্যান্ড D8। আচ্ছা, এগুলো ভারতের সাথে সেফা, চীন, বিমস্টেক, আইওরা, D8 এর সাথে আমাদের এফটিএ এবং পিটিএ সম্প্রসারণ করতে হবে। ঠিক আছে, যে আমাদের নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। নাম্বার 5, মোবিলাইজ অল্টারনেটিভ ফাইন্যান্সিং। আমাদের অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা রাখতে হবে। PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যান্ড দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড টু অফসেট ডিক্লাইনিং ওডিএ। ওকে, হ্রাসপ্রাপ্ত আমাদের ওডিএ পূরণে বিকল্প অর্থায়ন রাখতে হবে, যেমন PPP ও গ্রিন ক্লাইমেট ফান্ডকে কাজে লাগাতে হবে। And number 6, undertake trade facilitation reforms, simplify customs, NOC and business registration per the World Trade Facilitation and Agreement। যে বলা হচ্ছে WTO বাণিজ্য সহজীকরণ চুক্তি অনুযায়ী আমাদের কাস্টমস, NOC ও ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া আমাদের সহজ করতে হবে। আন্ডারটেক ট্রেড ফ্যাসিলিটেশন রিফর্মস, ব্যবসা বাণিজ্য নিবন্ধন প্রক্রিয়া আমাদের সহজীকরণ করতে হবে। ওকে, নাম্বার 7, ফর্মুলেট এ ন্যাশনাল ইনোভেশন পলিসি and strengthen the startup ecosystem for technology transfer and skill development। যে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় উদ্ভাবন নীতি প্রণয়ন করতে হবে। এই ন্যাশনাল ইনোভেশন পলিসি জাতীয় উদ্ভাবন নীতি অ্যান্ড স্ট্রেংথেন দ্য স্টার্টআপ ইকোসিস্টেম। ওকে, যে এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণ করতে হবে। And number 8, invest in energy security through a balanced solar and LNX mix। আচ্ছা, LNG মিক্স বলা হচ্ছে যে সৌর, বায়ু এবং LNG নির্ভর সুষম জ্বালানি মিশ্রণে বিনিয়োগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। নাম্বার 9, introduce SDG budget tagging and establish dedicated climate resilience fund। যে জাতীয় বাজেটে SDG ট্যাগিং প্রবর্তন এবং নিবেদিত জলবায়ু সহনশীল তহবিল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ইন্ট্রোডিউস SDG বাজেট ট্যাগিং অ্যান্ড এস্টাবলিশ ডেডিকেটেড ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড। যে জাতীয় বাজেটে আমাদের SDG ট্যাগিং প্রবর্তন, SDG বাজেট ট্যাগিং এস্টাবলিশ ডেডিকেটেড ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড, নিবেদিত জলবায়ু সহনশীল তহবিল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 10, harness the demographic dividend খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এক্সপ্লোর ব্লু ইকোনমি অপরচুনিটিস অ্যান্ড প্রমোট মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং অন গ্লোবাল প্ল্যাটফর্ম। কী করতে হবে আমাদের এই যে জনসংখ্যা জনমিতিক লভ্যাংশ যেটা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। ব্লু ইকোনমি সম্ভাবনাকে অন্বেষণ করতে হবে। এক্সপ্লোর ব্লু ইকোনমি
অপরচুনিটিস অ্যান্ড প্রমোট মেড ইন বাংলাদেশ, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং, আমাদের বৈশ্বিক প্ল্যাটফর্মে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং প্রচার করতে হবে। And number 8, expand vocational and technical education to build a competitive and export ready workforce, যে প্রতিযোগিতামূলক রপ্তানি উপযোগী কর্মশক্তি গড়ে তুলতে আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কী আমাদের করণীয়গুলো একবার দেখে নিই। যে আমাদের সর্বপ্রথমে আমাদের কী করতে হবে, একটা ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করতে হবে। নেক্সট আমরা করব যে এই যে জিএসপি প্লাস ইনক্লুশন রয়েছে, এগুলো যাতে আরও একটু বাড়ানো যায়, এই জন্য আমাদের ডিপ্লোম্যাটিক প্রসিজিয়ারের মাধ্যমে এগোতে হবে। নেক্সট আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইট ইজ মাস্ট নিডেড রাইট নাও, যে আইসিটি লেদার জুট, ওকে, যে আইসিটি লেদার জুট, এগুলো জুট, ফার্মাসিউটিক্যালস, বায়োটেক, এগুলো যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের ইন্ডিয়া, চায়না, বিমস্টেক, D8 ভুক্ত দেশগুলো, এগুলোর সাথে আমাদের FTA বা PTA স্বাক্ষর করতে হবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এগুলো করতে হবে। নেক্সট আমাদের মোবিলাইজ অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করতে হবে। ওকে, যে আমাদের বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে হবে PPP এর মাধ্যমে অথবা গ্রিন ক্লাইমেট ফান্ডের মাধ্যমে। নেক্সট আমরা করতে পারি যে আমাদের হচ্ছে বাণিজ্য, এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট আছে, আমাদের যে বাণিজ্য করার যে ধাপগুলো রয়েছে এগুলো আমরা সহজীকরণ আমাদের করতে হবে, যাতে আমাদের দেশে ইজিলি আমাদের বাণিজ্য করা যায়। ওকে, যে প্রসিজিওর যাতে অনেকের কাছে হ্যাসেল মনে না হয়। ওকে, নেক্সট আমাদের ইনোভেশন পলিসি তৈরি করতে হবে। স্ট্রেংথেনিং স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করতে হবে। এখানে প্রচুর স্টার্ট আপ গড়ে উঠতে পারে বাংলাদেশে, সেগুলোর দিকে নজর দিতে হবে। নেক্সট আমাদের এনার্জির দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যে এনার্জি বলতে সোলার, উইন্ড, ওকে, LNG মিক্স, এই যুক্ত যে LNG মিক্স, এই ধরনের যে এনার্জি নিরাপত্তা রয়েছে, জ্বালানি নিরাপত্তা রয়েছে, সেগুলো নিশ্চিত করতে হবে। ওকে, যদি আমাদের দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে কিন্তু এখানে কেউ কোনো এন্টারপ্রেনিয়রশিপ করতে আগ্রহ হবে না, কোনো উৎপাদনশীলতায় যেতে আগ্রহী হবে না যদি আমাদের জ্বালানি না থাকে, কারণ দ্যাট ইজ দ্য ফুয়েল। ওকে, দ্যাট ইজ দ্য ফুয়েল অফ সামথিং, দ্যাট ইজ দ্য ফুয়েল অফ প্রোডাকশন অ্যাকচুয়ালি। অ্যান্ড নেক্সট, ইন্ট্রোডিউস SDG বাজেট ট্যাগিং, এস্টাবলিশ ডেডিকেটেড ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড, আমাদের নিজেদের ডেডিকেটেড ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড এবং SDG বাজেট ট্যাগিং ইন্ট্রোডিউস করতে হবে, প্রচলন করতে হবে। এছাড়া আমাদের যে গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে জনভিত্তিক লভ্যাংশ, আমাদের এখানে একটি তরুণ সমাজ বা ওয়ার্কিং কাজ করার অ্যাবিলিটি রয়েছে, এই জনসমষ্টির পরিমাণটা অনেক বেশি, এটাকে কাজে লাগাতে হবে। আমাদের ব্লু ইকোনমি অপরচুনিটিস কাজে লাগাতে হবে, আমাদের মেড ইন বাংলাদেশে ব্র্যান্ডিং করতে হবে। অ্যান্ড ফাইনালি আমাদের ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনকেও প্রসার করতে হবে। এবার আমরা কনক্লুশনের দিকে চলে আসি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ গ্র্যাজুয়েশন ফ্রম দ্য LDC ক্যাটাগরি on 24th November 2026 is a historic milestone that redefines the country's geo-economic identity, standing as a testament to its economic resilience, social progress and development ambition. যে বলা হচ্ছে 24 নভেম্বর 2026 তারিখে বাংলাদেশ LDC শ্রেণী থেকে উত্তরণের একটি ঐতিহাসিক মাইল ফলক, যা দেশের ভূ অর্থনৈতিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং এর অর্থনৈতিক সহনশীলতা, সামাজিক অগ্রগতি ও উন্নয়ন উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ বহন করবে। Yet the transition is double-edged, যে এই ট্রানজিশনটাও কিন্তু দ্বিমুখী অবস্থা রয়েছে। ট্রানজিশন ডাবল এজড বলতে বোঝানো হচ্ছে কি, এটা যেমন পজিটিভ দিক রয়েছে আবার নেগেটিভ দিকও রয়েছে, সেগুলো একটু দেখি। যে দ্য লস অফ জিএসপি অ্যান্ড ডিউটি ফ্রি কোটা ফ্রি বেনিফিটস, আমরা হারিয়ে ফেলবো, ডিউটি ফ্রি কোটা ফ্রি বেনিফিটস হারিয়ে ফেলবো, কনসেশনাল ফাইন্যান্স হবে হারিয়ে ফেলবো, ক্লাইমেট ফান্ডস হারিয়ে ফেলবো, WTO ফ্লেক্সিবিলিটিস হারিয়ে ফেলবো আমরা। ওকে, কুড অফসেট, এটা একটু স্থিমিত করতে পারে হার্ড অন গেইনস।
দেখি যে এই উত্তরণ দিয়ে মুখী আচ্ছা কীরকমভাবে জিএসপি ডিডি কোটা সুবিধা হারাবো, রিয়াতি অর্থায়ন, জলবায়ু তহবিল, ডাব্লিউটিও সুবিধা হারানোর ফলে যদি যথাযথ প্রস্তুতি না হয় তাহলে অর্জিত সাফল্য ম্লান হয়ে যেতে পারে। কুড অফসেট হার্ড অন গেইনস, যে আমাদের অর্জিত সাফল্যকে কি করতে পারে, অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে। ইফ লেফট আনঅ্যাড্রেসড, যদি তা ওকে যদি যথাযথ প্রস্তুতি না নেওয়া হয়। Whether graduation becomes a launching pad or a trap depends entirely on the strength of Bangladesh preparation. Accelerated trade, diplomacy, deepened export diversification beyond RMG, strengthened institution and sustained ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এবার আমরা কী কী করতে পারি সেটার কথা বলা হচ্ছে যে এই উত্তরণ একটি উৎক্ষেপণ মঞ্চ হবে নাকি একটি ফাঁদ হবে। যে ওয়েদার গ্র্যাজুয়েশন বিকামস এ লঞ্চিং প্যাড, যে উৎক্ষেপণ মঞ্চ হবে নাকি একটা ট্র্যাপ, একটা ফাঁদ হবে, ডিপেন্ডস, নির্ভর করছে এন্টায়ারলি অন দ্য স্ট্রেংথ, যা একদম পুরোপুরিভাবে কি নির্ভর করছে বাংলাদেশের প্রিপারেশনের উপর, বাংলাদেশের প্রস্তুতির ওপর। এক্সিলারেটেড ট্রেড ডিপ্লোম্যাসি, যে ত্বরান্বিতকৃত বাণিজ্য কূটনীতি। ডিপেন্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, আরএমজির বাইরে গভীরতর রপ্তানি বহুমুখীকরণ। আচ্ছা, ডিপেন্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলছে যে আরএমজি থেকে আমরা সরে এসে অন্যান্য সেক্টরে আমরা রপ্তানি বহুমুখীকরণ করব। বিয়ন্ড আরএমজি, স্ট্রেংথেন্ড ইনস্টিটিউশনস, যে শক্তিশালী প্রতিষ্ঠান, আচ্ছা প্রতিষ্ঠানগুলোকে আমরা কী করব, শক্তিশালী করব। and a sustained investment in human capital যে আমরা মানব সম্পদ এবং অবকাঠামোতে টেকসই বিনিয়োগের ওপর, এগুলোর উপর নির্ভর করছে। উইথ কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি and disciplined execution in line with the Smart Bangladesh Vision 2041, Bangladesh can convert its elevated status into a durable platform for inclusive, sustainable and resilient growth. ওকে, যে সমন্বিত কৌশল সুশৃঙ্খল বাস্তবায়নের মাধ্যমে কি বলা হচ্ছে, উইথ কোঅর্ডিনেটেড কৌশল, ডিসিপ্লিনড এক্সিকিউশন, সুশৃঙ্খল বাস্তবায়ন, ওকে, বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ যে ভিশন 2041 এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ তার উন্নীত মর্যাদাকে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সহনশীল প্রবৃদ্ধির একটি স্থায়ী প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে পারে। ওকে, বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ তার উন্নীত মর্যাদাকে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সহনশীল প্রবৃদ্ধির একটি স্থায়ী প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে পারে। আচ্ছা, এবার ইউনাইটেড নেশন জাতিসংঘের একটি ফাইনাল কোটেশন দিয়ে আমরা শেষ করতে পারি যে গ্র্যাজুয়েশন ফ্রম দ্য এলডিসি ক্যাটাগরি ইজ এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন এ কান্ট্রিজ ডেভেলপমেন্ট জার্নি, but it also brings new challenges that require careful preparation and sustained efforts. যে এলডিসি শ্রেণী থেকে উত্তরণ একটি দেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, ঠিক আছে, তবে এর সাথে নতুন চ্যালেঞ্জও কিন্তু আসে, অ্যাজ ইট ইজ ডাবল এজড, যার জন্য সতর্ক প্রস্তুতি ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা প্রয়োজন। ওকে, দ্যাটস অল ফর টুডে, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।